আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি করোনাকালীন সময়েও আমি আশা করবো তোমরা সবাই বাসায় যে যেখানে আছো খুব ভালো আছো, নিয়ম মেনে চলছো এবং যতটুকু সময় তোমরা অনেক সময় হাতে পাচ্ছ নিশ্চয়ই একটু পাশাপাশি লেখাপড়া করছো। ইতিমধ্যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো, খাতালেখা হচ্ছে। এখন দেখা যাক তোমাদের পড়াশোনার গতি কেমন করেছিল সেটা আমরা রেজাল্টে দেখে নিব এবং পরবর্তী সময়ে তোমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে বার্ষিকের জন্য আমাদের একটু প্রস্তুতি নিতে হবে। আশা করি তোমরা সব বাসায় যে যেখানে আছে প্রস্তুতি নিচ্ছ এবং আমরা তোমাদের যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি। আমি গতদিন তোমাদের ষষ্ঠ শ্রেণী পদার্থবিজ্ঞানে তৃতীয় অধ্যায় পড়ানো হয়েছিল। তোমাদের স্কিমে সিলেবাসে দেওয়া আছে যে কটা অধ্যায়, সেখানে প্রথমে আছে তৃতীয় অধ্যায়ে শেষ করেছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। এই ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে কৌশলকালীন বিকাশ। সবাই একটু বোর্ডে দেখতে পাচ্ছ। আশা করব তোমরা একটু খাতা কলম নিয়ে রাখবে এবং এই পয়েন্টগুলো তোমরা সবাই একটু লিখে রাখবে খাতা, তোমাদের সুবিধার্থে। পাশাপাশি তোমরা যাতে আবার বইটা পড়ে ভালো করে বুঝতে পারো। তাহলে এই সময় শুরু করা যায়, আমরা পড়াই মনোযোগী হই। কৌশলকালীন বিকাশ। প্রথমে আমরা চিন্তা করব যে কৌশলকালীন সময়টাকে কি বলা হচ্ছে, কৌশলকাল কাকে বলা হচ্ছে, তারপর আমরা বিকাশটাকে বলবো যে বিকাশটা আসলে কি। তো প্রথমে আসে কৌশলকাল। কৌশল হলো এমন একটা সময় যে সময়টা তোমাদের সাধারণত 10-11 বছর থেকে একটা শৈশবের যে শেষ পর্যায়ে একটা সময়, হ্যাঁ, এটা বয়স, এটা প্রাপ্ত বয়সের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 18-19 বছরের পর্যন্ত যে সময়টা, সেখানে বলা হচ্ছে কৌশলকাল। তাহলে আমরা বলতে পারবো যে 10-11 বছর বছরের শেষ পর্যায় থেকে প্রাপ্ত বয়স অর্থাৎ 18-19 বছরের পর্যন্ত যে বয়সটা, যে সময়টা, তাকে বলা হচ্ছে কৌশলকাল। মানে এই বয়সটাকে বলা হচ্ছে কৌশলকাল। এই বয়সটাকে আমরা কিন্তু বয়ঃসন্ধিকালও বলে থাকি বা বয়ঃসন্ধিকালও বলে থাকি। এখন এই কৈশোরের শিশুদের মধ্যে কৈশোরকালের সময়ে কিছু পরিবর্তন দেখা যায়, শারীরিক পরিবর্তন দেখা যায়, মানসিক পরিবর্তন দেখা যায়। তো এখন এই পরিবর্তনের সময়কালটা কিন্তু খুব সংক্ষিপ্ত এবং খুব দ্রুতভাবে চলতে থাকে। আচ্ছা, এখন আমরা শারীরিক বিকাশ বলতে বোঝায় দেহের আকার বা আকৃতির একটা পরিবর্তনকে বোঝাচ্ছি। শারীরিক বিকাশ যেটা হয়, শরীরের একটা আকার আকৃতিতে একটা পরিবর্তন হয়। এখন এই শারীরিক পরিবর্তনে কিছু বৈশিষ্ট্য থাকে যেটা সবার মধ্যে বিদ্যমান। এখন এই সময় যে একটা উচ্চতা থাকে, শারীরিক বিকাশের সাথে সাথে উচ্চতা থাকে, সেই উচ্চতা সাধারণত দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে একরকম, ছেলেদের ক্ষেত্রে একরকম এই উচ্চতা হয়ে থাকে। এসব আমরা দেখি সেই উচ্চতা ছেলেদের ক্ষেত্রে কতটুকু এবং মেয়েদের ক্ষেত্রে কতটুকু উচ্চতায় এই উচ্চতা বাড়তে থাকে। আমরা জানি যে সাধারণত 18-19 বছর পর্যন্ত ছেলেরা এবং 20-21 বছর পর্যন্ত মেয়েরা উচ্চতায় বাড়ে। আচ্ছা, এখন এই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে পরিবর্তন হয়, ক্রমক্রমে শিশু বেড়ে ওঠে পূর্ণ এবং আস্তে আস্তে দেখা যায় একটা পূর্ণ বয়স্ক রূপ ধারণ করে। বয়ঃসন্ধিকে এমন কিছু পরিবর্তন ঘটে যার ফলে ছেলে মেয়েদেরকে আমরা আলাদাভাবে চিনতে পারি। এখানে বলছে যে এমন একটা পরিবর্তন দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে যার কারণে আমরা তাদেরকে আলাদাভাবে চিনতে পারি। সেই পরিবর্তনটা কি? আমরা যদি দেখি ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের গোঁফ দাড়ি উঠতে শুরু করে এবং গলার একটা স্বর পরিবর্তন হয়। হ্যাঁ, প্রথমে স্বরটা থাকে একটু চিকন এবং ভাঙা ভাঙা, পরে সেটা স্বরটা কী হয়েছে, গলার স্বরটা মোটা হয়ে যায়। এটা ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে যে পরিবর্তনটা হয় আমরা জানি, তোমরা সবাই জানো, এটা আমরা একটা পরিবর্তন দেখতে পাই বা লক্ষণ দেখতে পাই। সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রতি 8 দিন অন্তর একটা ঋতুস্রাব হয়, যেটা মেয়েদের প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এটা হয়। কারো ক্ষেত্রে এটি 3 দিন থাকে, কারো 5 দিন থাকে, কারো ক্ষেত্রে 7 দিনও এটা এই প্রক্রিয়াটা চলতে থাকে। হ্যাঁ, আর এই পরিবর্তনটা সম্পর্কে আমরা যদি আগে না জানি, অনেক ক্ষেত্রে আমরা কি ভয় পেয়ে যাই। হ্যাঁ, এটা খুবই একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, শারীরিক এই পরিবর্তন কারো ক্ষেত্রে দেখা যায় যে কৈশোরের কাল শুরু থেকে না হয়ে 2-1 বছর আগে বা পরও এই সময় এই জিনিসটা, এই প্রক্রিয়াটা হতে পারে। তবে এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা অত্যন্ত একটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, হঠাৎ করে যে বয়সে এটা পরিবর্তন হয়, এটা আমরা বলতে পারি জীবনের একটা চক্র। এই পরিবর্তনটাকে আমরা ভয় পাবো না, এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়ে চিন্তা করবো যে এটা আমাদের জীবনের একটা চক্রকারে এটা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো আমরা কৈশোরের যে বিকাশগুলো আছে, আমরা এতক্ষণ দেখলাম যে কৈশোরকালীনটা কি
হ্যাঁ, কৈশোরকালটা আমরা উচ্চতা বা তাদের পরিবর্তনটা কীভাবে হয়ে থাকে, ছেলেদের ক্ষেত্রে কী পরিবর্তন, মেয়েদের ক্ষেত্রে কী পরিবর্তন, এটা আমরা এখন দেখলাম। এখন আমরা আসি বিকাশে। ছেলে মেয়েদের কৈশোরকালীন বিকাশগুলো কী কী হয়, কী কী ধরনের হয়, সেই বিকাশগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে আছে বিকাশে আমরা যদি দেখি, প্রথমে আছে 1 নম্বরে পার্ট 1-এ শারীরিক বিকাশ। হ্যাঁ, শারীরিক বিকাশ বলতে আমরা কী বুঝি? শরীরের বিকাশ, তাই না? এখন কৈশোরের যেটা মানসিক বিকাশ, শারীরিক বিকাশ আমরা শেষ করেছি। এবার আসি আমরা মানসিক বিকাশ। মানসিক বিকাশ, মানসিক প্রথমে আসে। মানসিক কথাটা কোথা থেকে এসেছে? মন শব্দটা থেকে একটা মানসিক শব্দটা এসেছে। হ্যাঁ, শিশুরা কিন্তু উচ্চতায় বাড়ে, তারপর ওজনে বাড়ে, বয়সের সাথে সাথে তারা কথা বলতে শেখে। হ্যাঁ, আস্তে আস্তে তারা দিন রাতে পার্থক্য বুঝতে পারে, এক স্থানের থেকে আরেক স্থানে যে দূরত্ব কতটুকু সেটা তারা বুঝতে পারে। কারণ কি? কারণ আমাদের বুদ্ধি আছে বলে আমরা এই কাজটা করতে পারি, আমরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। হ্যাঁ, এই সবই হলো মানসিক ক্ষমতা বা মানুষের আমাদের বিকাশ। এখন মানসিক বিকাশ বলতে আমরা কি বুঝছি? যে একটি শিশুর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের যে ব্যবহার, ভাষা, দক্ষতা, চিন্তা শক্তি, বোঝার ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে অধিক যে একটা দক্ষতা অর্জন, এটাই হচ্ছে মানসিক বিকাশ। অর্থাৎ একটি শিশু তার নিজস্ব দক্ষতা, ভাষার দক্ষতা, মেধার দক্ষতা দিয়ে সে বুঝতে পারে, চিন্তা করতে পারে। হ্যাঁ, এইভাবে তার বিকাশ ঘটাতে পারে। এখন কৈশোর ছেলেমেয়েরা চিন্তা বা বুদ্ধি দিয়ে তাদের বুদ্ধির কিন্তু সমাধান করে। হ্যাঁ, যুক্তি দিয়ে সে চিন্তা করতে পারে, যুক্তি দিয়ে কোনো মানুষ বিকাশের পরিবর্তনের সাথে সাথে ছেলেমেয়েরা একটা অর্জন করতে পারে। এই বয়সে ছেলেমেয়েরা একটা বিমূর্ত ধারণা তাদের ভিতরে সৃষ্টি হয়। বিমূর্ত ধারণা বলছে যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না কিন্তু ধারণা করা যায়, হ্যাঁ, বুঝতে পারা যায়, অনুভূতিতে আসে। সেটা কি? যেমন তাদের মধ্যে সততা, তারপরে সাহসিকতা, তারপরে বিশ্বাস, ভালোবাসা, এগুলো সবই হচ্ছে তোমার বিমূর্ত ধারণা। এগুলো কিন্তু দেখা যায় না কিন্তু বুঝতে পারা যায়, এগুলোকে বলা হচ্ছে বিমূর্ত ধারণা। আচ্ছা, তাছাড়া যে কোনো একটা সামনে বিষয়টা উপস্থিত নেই, কাগজে কলমে সমাধান করতে পারে। যেমন জ্যামিতিক সমস্যা, তারা কিন্তু এটা কাগজে কলমের মাধ্যমে এটা তারা সমাধান করে থাকে। তাদের মনে রাখার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, যুক্তিতে বোঝার ক্ষমতা, হ্যাঁ, ইত্যাদি মানুষের যার যত বেশি সে জীবনে তত এগিয়ে যেতে পারে। এটা তারা পরিবেশের সাথে তারা আস্তে আস্তে খাপ খাওয়াতে পারে, নিজস্ব বুদ্ধি চিন্তার মাধ্যমে দিয়ে সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। এখন এই যে মানসিক ক্ষমতা বা মানসিক বিকাশ, এটা বাড়ানোর কিছু কিছু উপায় আছে। আমরা এখন দেখব সেই উপায়গুলো কি কি। এর সময় দেখিনি পাঠ্য বই আমাদের এই বিকাশগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আমরা পয়েন্ট আকারে এই বিকাশ বা ক্ষমতাগুলো বাড়ানোর উপায়গুলো একটু দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। 1 নম্বর আছে পাঠ্য বইয়ের পাশাপাশি বেশি বেশি বিভিন্ন ধরনের ভালো বই পড়া। আমরা তো অবশ্যই পাঠ্য বইটা পড়বো, তার সাথে সাথে দেখব আমরা অন্যান্য আনুষঙ্গিক বইগুলো পড়ে যাতে আমরা আমাদের মেধার বিকাশ, ভাষার বিকাশ বাড়াতে পারি। এটা তার সাথে আমাদের অন্যান্য বইও পড়তে হবে। 2 নম্বর হচ্ছে কৌতূহল মেটানোর জন্য আমাদের প্রশ্নের উত্তর খোঁজা। আমাদের প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আমরা নিজেরা বের করি, কিন্তু আমাদের মনে একটা কৌতূহল থেকে যায় এই উত্তরটা কী হতে পারে। অনেক প্রশ্ন আমাদের আসে, তার উত্তর খোঁজারও কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এভাবে কিন্তু আমাদের মানসিক ক্ষমতা বাড়ানোর একটা উপায় এটা একটা। 3 নম্বর হচ্ছে আগ্রহ নিয়ে কোনো কিছু শোনা এবং বোঝা। আমরা যদি আমাদের ভিতরে আগ্রহ না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবো না। অথবা প্রথমে থাকতে হবে কি? বোঝার আগ্রহ, শোনার আগ্রহ থাকতে হবে। 4 নম্বর হচ্ছে মনে রাখার জন্য পরিষ্কারভাবে দেখা এবং মনোযোগ দিয়ে শোনা। আমরা যদি মনে রাখতে চাই তাহলে আমরা অবশ্যই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবো যে কী বলছে, কথাটা কী হতে পারে। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে মুখস্থ করতে হলে বিষয়বস্তু আগে বুঝে নেওয়া। আমরা অনেক সময় দেখা যায় যে এমনি না বুঝে অনেক সময় মুখস্থ করি, তাতে দেখা যায় কি যে আমাদের মুখস্থ হতে কিন্তু অনেক দেরি হয়। আর যদি তুমি জিনিসটা বুঝে মুখস্থ করো তাহলে দেখবে অনায়াসে তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারছো। 6 নম্বর বলছে নিজে বুঝতে সমস্যা হলে শিক্ষক বা বয়স্কদের কাছে পরিষ্কার বুঝে নাও। এমনও হতে পারে যে জিনিসটা তুমি বুঝতে পারছো না, সেটা আমরা ওভারলুক করে যাব না, আমরা অবশ্যই সেটাকে শিক্ষক বা বড়জন যারা গুরুজন যারা আছে তাদের কাছ থেকে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। 7 নম্বর বলছে অন্য ছেলে মেয়েদের সাথে মেলামেশা করা ও ধারণা বিনিময় করা। আমরা অন্যান্য ছেলেদের মেয়েদের সাথে মিশে তাদের সাথে যদি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি
হ্যাঁ, এবং তাদের কাছে বোঝানোর চেষ্টা করি, এটা কিন্তু আমাদের একটা মানসিক ক্ষমতা বাড়ানোর একটা উপায় তাদের সাথে। 8 নম্বর বলছে বিভিন্ন কাজে অংশগ্রহণ করা। আমরা যদি এক কাজে না থেকে অন্যান্য কাজে অংশগ্রহণ করি, হ্যাঁ, বিভিন্ন কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে আমাদের এটা একটা মানসিক ক্ষমতা বাড়ানোর একটা উপায় বলে আমরা মনে করি। 9 নম্বর হাতে কলমে পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকলে তা করা। যদি আমাদের এমন কিছু সুযোগ থাকে শুধু মুখস্থ করার মাধ্যমে নয়, আমরা যদি সেটাকে হাতে কলমে লিখে বুঝতে পারি, দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটা একটা উপায়। 10 নম্বর হচ্ছে দলীয় আলোচনা মধ্য দিয়ে নিজের করণীয় বোঝানো। আমরা কিন্তু যে জিনিসটা একা বুঝতে পারি না, সেটা যদি আমরা দলের সাথে মিশে, হ্যাঁ, ভাব বিনিময় করে কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেটাকে সলিউশন করতে পারি। 11 নম্বর হচ্ছে আমাদের চারপাশের কোথায় কী ঘটছে তা জানার আগ্রহ থাকা আর জানা। অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের চারপাশে কী ঘটছে এবং কেন ঘটছে, সেটা আগ্রহ থাকলে পরে আমরা কিন্তু সেটা সম্পর্কেও আমাদের জানার আগ্রহ থাকতে হবে, এবং সে জানার আগ্রহ থাকলে হবে সেই বিষয়টা জেনেও নিতে হবে। আচ্ছা, তাহলে চেষ্টা করলে তোমরা তোমাদের মানসিক ক্ষমতার উন্নতি কিন্তু এভাবে তোমরা করতে পারো, মানসিক ক্ষমতা বিকাশ এভাবে বাড়ানো যায়। এবার আসো পার্ট 3, কৈশোরের আবেগ। হ্যাঁ, আমরা জানি মানুষ মাত্রই আবেগপূর্ণ। ছোট বড় বয়স্ক যাকে বলি না কেন, আবেগ ছাড়া মানুষ হয় না। অবশ্যই আবেগ থাকবে, আর আবেগ যদি যার মধ্যে থাকবে না, সে হয় রোবট না অন্য কিছু। আমাদের মানুষের মধ্যে রোবটের মধ্যে এটাই পার্থক্য। আমরা মানুষরা দুঃখ পেলে কাঁদি, খুশি হলে আমরা খুশির একটা ভাব বিনিময় করি, ভয় পেলে ভয়ের একটা আমাদের গা শিরোরণ দেয়। এই যে আমাদের যে জিনিসগুলো হয়, এটা কিন্তু রোবটের মধ্যে দেখা যায় না। এখন আমরা দেখবো যে কৈশোরের আবেগটা আসলে কি। আমরা জানি আনন্দ, ভয়, রাগ, দুঃখ, ঈর্ষা, হ্যাঁ, প্রতিদিনের সঙ্গে এটাই হচ্ছে আবেগ। এগুলো এক নামে আমরা বলে থাকি। আবেগ ছাড়া কিন্তু মানুষ হয় না, আমি আগে বলেছি। এখানে রোবটের সাথে মানুষের পার্থক্য কিন্তু এটাই। মানুষের যেসব আচ্ছা আচ্ছা এইগুলো আবেগ। এখন দেখি যে আবেগের সময় আমাদের দেহ, মন, আচরণ কিন্তু একটা পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো কীরকম? দেখো, ভয় পেলে আমাদের কিন্তু শরীরের কী হয়, দাঁড়িয়ে যায় না, হাত পা ঠান্ডা হয়ে আসে, হ্যাঁ, টেনশনে তার বুকে ঢিপ ঢিপ করে, হ্যাঁ, তারপর রাগ হলে চোখ লাল হয়ে যায়, আনন্দে আমরা হাসি, তারপরে দুঃখে ঘটে আমরা কান্না পাই। এগুলো কিন্তু আমাদের আবেগের একটা প্রকাশভঙ্গি। যার যে আবেগ আছে তখন আমরা সেই আবেগটা এইভাবে আমরা প্রকাশ করে থাকি। এখন এইরকম পরিবেশ। আচ্ছা, আবেগে কিন্তু আবার দুটো ধরন আছে। হ্যাঁ, আবেগ তো আমরা জানি এগুলো আবেগ, রাগ, দুঃখ, ভয়, ঈর্ষা, দুঃখ, আনন্দ, এগুলো সবই আবেগ। কিন্তু এই আবেগের আবার দুটো ধরন আছে। একটা আছে ইতিবাচক আবেগ, আর একটা আছে কি নেতিবাচক আবেগ। ইতিবাচক আবেগটা আসলে কি? এখন আমরা চিন্তা করবো যে ইতিবাচক আবেগটা আসলে কি। যে আবেগ আনন্দময় পরিবেশ একটা সৃষ্টি করে, হ্যাঁ, সুখ, দুঃখ, হাসি, স্নেহ, মমতা ইত্যাদি, এরকম আবেগকে হচ্ছে ইতিবাচক আবেগ। আর এই আবেগ একটা কি, এইরকম পরিবেশ আমরা চাই। এই ধরনের পরিবেশে আমরা সবাই কিন্তু চেয়ে থাকি, হ্যাঁ, যে ইতিবাচক আবেগ হবে মানুষের মাঝে। আর অপরদিকে কি হয়, রাগ, দুঃখ, ভয়, ঈর্ষা, হ্যাঁ, আমরা পছন্দ করি না। এগুলো কি, এগুলো নেতিবাচক আবেগ, এগুলো আমরা পছন্দ করি না। হ্যাঁ, এগুলো একটা দুঃখের একটা পরিবেশ একটা সৃষ্টি করে। এই আবেগগুলো আমাদের মাঝে দুঃখের পরিবেশ সৃষ্টি করে। অবশ্যই আমরা এই আবেগে আমরা অ্যাভয়েড করে চলি, বা আমরা এগুলো চাই না, এরকম পরিবেশ আমরা চাই না। এখন এই যে ইতিবাচক আবেগ এবং নেতিবাচক আবেগ আজকে আমরা বললাম যে আবেগের দুটি ধরন, ইতিবাচক আবেগ কোনগুলো এবং নেতিবাচক আবেগ কোনগুলো। এখন আবেগের কিন্তু ক্ষতিকর দিক আছে। এই যে আবেগ আমরা বললাম এতক্ষণ ধরে, এখন আমরা দেখি যে আবেগের আবার ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিকগুলো কি হতে পারে, কি ক্ষতি করতে পারে আবেগ? অতিরিক্ত আবেগ আমাদের অনেক ক্ষতি করে কিন্তু। হ্যাঁ, আবেগের কারণে আমাদের নিজের প্রকাশভঙ্গি, চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যায় আবেগের ক্ষেত্রে। হ্যাঁ, রাগের সময় দেখবে আমাদের চোখগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ, মুখ খিচে যায়, হ্যাঁ, পশুর মতো আমাদের ব্যবহার হয়ে যায়। অতিরিক্ত রাগে আচরণের একটা পরিবর্তন হয়। হ্যাঁ, অনেকের আগে জিনিসপত্র ছোটাছুটি করে ফেলে দেওয়া হয়, ভেঙে ফেলে, অনেকে আঘাত করে ফেলে ইত্যাদি। হ্যাঁ, আবার কোনো দুঃখজনক ঘটনা যদি আমরা যখন দেখি, তখন আমাদের মন খুব খারাপ হয়ে যায়, পড়াশোনা তখন মনোযোগ আসে না, আমরা কাঁদি, খাওয়া বন্ধ করে দিই, হ্যাঁ, বা বন্ধ হয়ে যায়। ভয় পেলে আমাদের কী হয়, অস্থিরতা বেড়ে যায়, হ্যাঁ, স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারি না, কথা বলতে পারি না। হ্যাঁ, ভয় বলে আমরা কি হাত পা কাঁপে,
হ্যাঁ, এইসবই শরীর ও মনের জন্য কিন্তু ক্ষতিকর। এই যে আবেগগুলো আমি বললাম এতক্ষণ, এই আবেগগুলো কিন্তু শরীর এবং মন দুটোর জন্য কিন্তু ক্ষতিকর। অতিরিক্ত আবেগ আমাদের জীবনে জটিলতা সৃষ্টি করে। হ্যাঁ, সেখানে আমাদের আচরণ হয়ে যায় ভয়াবহ এবং আমাদের সেখানে যুক্তিটা কী হয়, লোপ পেয়ে যায়, হিতাহিত জ্ঞানটা থাকে না, ভালো মন্দ বিচার আমরা করতে পারি না। এই আবেগের ক্ষতিকর দিকগুলো হচ্ছে এগুলোই। এখন কৈশোরে কিন্তু এই আবেগটার আধিক্য একটু বেশি দেখা যায় এই কৈশোরকালীন সময়। এটা অবশ্য দৈহিক প্রবণতার জন্য এটা হয়ে থাকে। হ্যাঁ, নানা রকম দুশ্চিন্তা অস্থিরতা এই সময় কাজ করে। হ্যাঁ, পরিবারের সদস্যদের সাথে অনেক সময় আচরণের সময় অনেক সময় মান অভিমান হয়। এগুলো সব কিন্তু আমাদের এই বয়সের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক কিন্তু ক্ষতি করে ফেলে। অনেক সময় মন খারাপ থাকলে দেখবা যতটুকু দুশ্চিন্তা আমাদের পড়াশোনায় কিন্তু মনোযোগ দেওয়া যায় না, ঘুম আসে না, বমি ভাব হয়, পেটে ব্যথা করে, এবং দৈনিক কাজে একটা বাধা সৃষ্টি করে। এই জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের এই যে আবেগটা আছে এই আবেগটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আবেগ কিন্তু নিয়ন্ত্রণ করার উপায় আছে। আমাদের যেমন আবেগও আছে, ক্ষতিকর দিক আছে, আবার এই ক্ষতিকর দিকটা নিয়ন্ত্রণের উপায়ও আছে। এখন তোমাদের একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝে দিচ্ছি আবেগের ক্ষতিকর দিকগুলো কী হতে পারে এবং আমরা এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি। একদিন অনেক সন্ধ্যার সময় টিভি দেখছিল বসে, বাবা এসে হঠাৎ টিভিটা বন্ধ করে দিয়ে গেলেন। বাবা তখন রেগে গিয়ে বললেন, ভালো না লাগলে আর পড়াশোনার দরকার নেই। হ্যাঁ, বাবার এই কথায় তখন অনেকের খুব রাগ হলো, তার মনে খুব রাগ হলো। সে কী করলো, বই খাতা, তার মনে হলো যে বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করলো। হ্যাঁ, কিন্তু সে আবার কিছুক্ষণের মধ্যে আবার নিজেকে কী করলো, সামলে নিল। সে কিন্তু একটা চিন্তা করছে যে সে বইগুলো ছুঁড়ে ফেলে দিই, কিন্তু সে আবার পরক্ষণে নিজেকে আবার সামলে নিল। হ্যাঁ, নিজেকে বোঝালো, যুক্তিতে ভাবলো বাবা তো তার ভালোর জন্যই বলেছে। এই যে সে চিন্তা করেছে যে বাবা তার ভালোর জন্যই বলেছে, সন্ধ্যে পড়ার সময় সে টিভি না দেখলে পারত। একই তো সন্ধ্যাবেলা, এবং সন্ধ্যাবেলায় আমাদের করা উচিত হ্যাঁ বই খাতা নিয়ে টেবিলে বসা, সেটা না করে সে কী করেছিল, টিভি দেখতে বসেছিল। এখানে বাবা এসে বন্ধ করে দিয়ে গেল টিভিটা, সেটা তার খুব রাগ হয়ে গেল। কিন্তু রাগ হওয়ার পরেও সে নিজেকে সামনে নিল এবং ভাবলো, ইতিবাচক ভাবলো। কিন্তু এখানে সে অবশ্যই কিন্তু সে নেতিবাচক ভাবেনি। সে ভাবলো বাবা তো তার ভালোর জন্যই বলেছে, বই খাতা আমার তো এখন উচিত পড়াশোনা করা, সন্ধ্যার সময় তো টিভি দেখা আমার উচিত না। হ্যাঁ, এই যে আবেগটা সে নিয়ন্ত্রণ করলো। হ্যাঁ, সে কিন্তু তার আবেগকে কীভাবে নিয়ন্ত্রণ করলো, ইতিবাচক চিন্তা দ্বারা। সে কিন্তু নেতিবাচক চিন্তা করেনি, খারাপ চিন্তা করেনি, সে তার ভালো দিকটাই খুঁজে বের করেছে নিজের ক্ষেত্রে। এখন আমরা এই যে আবেগগুলো আছে আর কী কী উপায়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এসব আমরা দেখে নিই। 1 নম্বর পয়েন্ট আছে আবেগ নিয়ন্ত্রণের একটা উপায়, যে কোনো ঘটনার ভালো দিকটা খুঁজে পেতে শেখা। আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে প্রথমে আমরা কিন্তু তার নেগেটিভ চিন্তাটা করবো না, অবশ্যই তার পজিটিভ চিন্তা, ইতিবাচক চিন্তাটা আমরা করে নিব যে হ্যাঁ এটা আমার ভালোর জন্যই হয়েছে বা আমার ভালোর জন্য হবে বা ভালোর জন্য বলেছে। 2 নম্বর হচ্ছে জটিল অবস্থা মেনে নেওয়ার অভ্যাস তৈরি করা। আমাদের জীবনে আরও জটিল সমস্যা হতেই পারে, সেই জটিলটাকে আমরা জটিল মেনে নিব না, আমরাকে সেটাকে সহজ সরল করে নেওয়ার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে হতাশাকে প্রশ্রয় না দেওয়া। এখন আমাদের হতাশা আমাদের জীবনে আসতেই পারে, তাই বলে সেটাকে আমরা অবশ্যই প্রশ্রয় দিব না এবং আমরা অবশ্যই ইতিবাচক দিকটা খোঁজার চেষ্টা করব। 4 নম্বর হচ্ছে দলগতভাবে কোনো কাজে খেলাধুলায় অংশ নেওয়া। দলগতভাবে সবাই মিলে একসঙ্গে খেলাধুলাতে অংশগ্রহণ করলে বা কাজে অংশগ্রহণ করলে আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারব। 5 নম্বর হচ্ছে যেসব বিষয়ে রাগ হয়, ভয় হয়, সেগুলো যেন তৈরি না হয় তার চেষ্টা করা এবং সেই সব ঘটনাকে আমরা এড়িয়ে চলব। আমরা জানি যে এই কাজটা করলে আমরা বকা খেতে পারি, মা রাগ করতে পারে, বাবা রাগ করতে পারে, হ্যাঁ, বা এটা এখানে গেলে ভয় পেতে পারি, এটা ভয়ের কাজ, সেই কাজগুলো আমরা করবো না, বাদ দিয়ে চলবো যে না এগুলো আমার জন্য করা ঠিক হবে না, এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। 6 নম্বর পয়েন্ট বলছে মা বাবা বন্ধুদের সাথে নিজেদের সমস্যা খোলাখুলি করে আলোচনা করা। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের প্রথমে বাবা মাকে সাথে আলোচনা করতে পারি এবং হ্যাঁ বন্ধুদের সাথেও আমরা বিষয়টা আলোচনা করলে অনেক সময় অনেক ভালো কোনো বুদ্ধি বা উপায় বের হয়ে আসতে পারে। এক্ষেত্রে এগুলো আমরা আবেগ নিয়ন্ত্রণের উপায়টা সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন দেখব আমরা কৈশোরের সামাজিক বিকাশ পাঠ 4
পাঠ 4 কৈশোরের সামাজিক বিকাশ। কৈশোরের সামাজিক বিকাশ পাঠ 4। এখন কৈশোরকালের সময়ে আমাদের যে বিকাশটা সামাজিক বিকাশ, এই বিকাশটা কেমন হয়, কীভাবে হয়? আমরা জানি আমাদের বয়সের সাথে সাথে আমাদের আচরণ কিন্তু বদলায়। আমাদের চারপাশের কাছের মানুষগুলো না আমাদের কাছে কিন্তু আমাদের বয়স হিসেবে আমাদের কাছে যে আচরণগুলো হয় তারা কিন্তু সেটা আশা করে আমাদের বয়স হিসেবে। আর সামাজিক বিকাশ হলো বয়স অনুযায়ী আচরণ করতে শেখা। এটা হচ্ছে সামাজিক বিকাশ। আমাদের যেরকম বয়স হবে সেরকম আচরণ করতে হবে, এবং সেই আচরণটা অবশ্যই যারা সামাজিকভাবে যারা আছে আশেপাশে আমাদের, তারা সবাইটা আমাদের কাছে আশা করে। যেমন সবার সাথে মেলামেশা করতে হবে, সবার সাথে খেলা করতে হবে, বয়স্ক যারা তাদের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, একে অপরকে সাহায্য করতে, সহানুভূতি করতে, ভাগাভাগি করতে শেখা, ভালো কাজে অংশগ্রহণ করতে শেখা, নিয়ম মেনে চলা, এগুলো সবই কিন্তু সামাজিক আচরণের মধ্যে পড়ে। আর যেগুলো সামাজিক ভাবে আচরণগুলো যেগুলো গ্রহণযোগ্য না, সেগুলো কি? ঝগড়া করা, মারামারি করা, আক্রমণধর্মী আচরণ করা, গালিগালাজ করা, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, স্বার্থপরতা, এগুলো কিন্তু সমাজ আমাদের কাছে আশা করে না, এবং আমরা এগুলো অবশ্যই বাদ দিয়ে চলব। এখন সমবয়সী দলের একটা আচরণ আছে যেটা ওই বয়সের ছেলে মেয়েদের সাথে যথেষ্ট কিন্তু প্রভাব ফেলে। এই সময়ে পরিবারের বাইরে অন্যতম সামাজিক পরিবেশ হলো স্কুলের সহপাঠী বা তোমার প্রতিবেশী ছেলেমেয়েরা। দেখা যায় তোমরা যে বয়সের আছো তখন দেখা যায় যে এই বয়সের সাথে তোমাদের যে সহপাঠী যারা তোমাদের স্কুলে পড়াশোনা করে, তোমাদের সাথে তোমাদের ক্লাসে সহপাঠী যাকে বলছি, এবং তোমার আশেপাশের যে বন্ধুবান্ধব, কৈশোর ছেলেমেয়েরা দলের প্রতি কিন্তু তারা কিন্তু অনুগত থাকে একটা, দলের সাথে তাদের মতো হওয়ার চেষ্টা করে, সে তাদের দলের কাছে মনে ভাব ব্যক্ত করে, গোপন বিষয়গুলো পরিবারের চেয়ে বন্ধুদের কাছে বেশি শেয়ার করতে তারা পছন্দ করে। এভাবে কয়েকজনকে নিয়ে একটি ঘনিষ্ঠ দল তৈরি হয়। অনেক সময় দেখা যায় এই ঘনিষ্ঠ দল তাদের মধ্যে একটা ভালো আচরণ কিন্তু তৈরি হয়। বন্ধু দলে মিশে যে আচরণ পছন্দ সেটা তারা করতে আগ্রহী হয়। যেমন তারা পড়াশোনার প্রতিযোগিতা একসঙ্গে করতে পারে, তারপরে শিক্ষকের নির্দেশ মানতে করে, এবং একসঙ্গে তারা খেলাধুলা করে। এখন এই যে এখন তোমাদের আমি বললাম যে সামাজিক বিকাশে আর কি হয়। এখন কৈশোরে ভালো দলে মিশেও কিন্তু ছেলেমেয়েরা কিন্তু অনেক কিছু ভালো ভালো বিষয় শেখে। যেমন অন্যের সাথে তারা মতামত ভাগাভাগি করতে শেখে, সহযোগিতা করতে শেখে, দায়িত্ব নিতে শেখে, আত্মনির্ভরশীল হয়, প্রতিযোগিতা করতে শেখে, দলে খেলাধুলা করে। এখন কিন্তু ভালো বন্ধুত্বের উৎসাহে তারা কিন্তু এগুলো করে থাকে। যেমন আবার অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু তারা করে থাকে, যেটা অনেক বন্ধু দল আছে যারা ঝুঁকিপূর্ণ কাজ করে। যেমন পরীক্ষামূলকভাবে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাদক দ্রব্য গ্রহণ করছে, স্কুল পালিয়ে যাচ্ছে, বয়স্কদের বিরোধিতা করছে। এই আচরণগুলো যদি কেউ না করে তাকে ব্যঙ্গবিদ্রুপ করা হয়। তো ওই দলে তখন তাদেরকে থাকতে দেয় না, আচরণগুলো মেনে নিতে তাকে বাধ্য করা হয়। এই জন্য আমাদের বসবাসের সময় কিন্তু আমাদের বন্ধু নির্বাচনে অনেক সময় এই সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমাদের সামাজিক হওয়ার জন্য কয়েকটা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট আছে, আমি তোমাদের বলছি। সকলের সাথে তোমরা কুশল বিনিময় করবে, একাকে নিজেকে গুটিয়ে রাখবে না, বিভিন্ন কাজে অংশ নেবে, খেলাধুলা অংশ নেবে, সকলের সাথে কথাবার্তা চালিয়ে নেবে, বয়স্কদের সম্মান করবে, আদেশ নির্দেশ মেনে চলবে, ছোটদের আদর স্নেহ অবশ্যই করবে। এই জিনিসগুলো তোমরা যদি মেনে চলো তাহলে কিন্তু এগুলো সামাজিক আচরণ সমাজ তোমাদের কাছে আশা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে এরপরে পাঠে। এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং বাড়িতে ভালো লেখাপড়া। সবাইকে ধন্যবাদ।